Assalamu alaikum. Welcome to the online class. I am Khaleda Firdaus, Assistant Professor in English, Bhawal Budralam Government College, Gazipur. Today, I would like to take a class for the students of HSC first year of all groups, Bhawal Budralam Government College, Gazipur. How are you, students? My dear students, I hope all of you are fine. You are staying at your home, you are staying safe, you are following all the rules and regulations of living a sound life. I hope all of you are now accustomed with this new situation, with this new world. I'm also trying my best to live well, to be accustomed with this new way of life. Okay, students, wish you all the best. Today, before starting the class, starting our topic, I would like to have a discussion on a very important thing. You know, this month is August, and this is the month of mourning. 15th August is our National Mourning Day. এটাকে 15 আগস্ট এই দিনটিকে জাতীয় শোক দিবস বলে অভিহিত করা হয়। আমরা জাতীয় শোক দিবস হিসেবে 15 আগস্টকে উদযাপন করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই জানো 1975 সালের 15 আগস্ট বাংলাদেশের গর্ব, বাংলাদেশের অহংকার, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার সহধর্মিণীকে, তার সন্তান সন্ততি এবং পরিবারবর্গ, তার কাছের আত্মীয় স্বজন অনেককেই নির্মমভাবে খুন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ, প্রতিটি কাজ দিয়ে বাংলাদেশের মানুষকে ভালোবেসেছিলেন, বাংলাদেশের মানুষকে, বাংলাদেশকে আপন করেছিলেন, তাকেই 15 আগস্ট কিছু বিপদগামী, উচ্ছৃঙ্খল, বর্বর, নিকৃষ্ট, ইতিহাসের জঘন্যতম সন্তান, তারা স্বার্থে অন্ধ হয়ে আমাদের গর্ব, আমাদের অহংকার, এই সূর্য সন্তানকে তার পরিবারবর্গ সহ নির্মমভাবে হত্যা করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি শক্তির নাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি উজ্জ্বল নক্ষত্রের নাম, একটি সূর্যের নাম, যে সূর্য উদিত না হলে স্বাধীন বাংলাদেশ আমরা হয়তো পেতামই না। তার জন্ম হয়েছিল বাংলাদেশের বুকে একটি স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের জন্ম দেওয়ার জন্যই যেন। তার জীবন তিনি অতিবাহিত করেছেন নিজের সুখের জন্য নয়, বরঞ্চ তার প্রিয় দেশ, প্রিয় দেশবাসীর কল্যাণের জন্য।
তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে ভালোবেসে গিয়েছেন। কিন্তু এই নির্ভীক নিঃস্বার্থ এই ব্যক্তিটিকে নির্মমভাবে খুন হতে হয় তার পরিবারের দুজন ব্যতীত তার দুই সুযোগ্য কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা ব্যতীত সকলকে সহ তাকে খুন হতে হয়। এমনকি এই হায়েনারা তার কনিষ্ঠ সন্তান শেখ রাসেলকেও রেহাই দেয়নি। এই অবুঝ নিষ্পাপ শিশুটিকেও সেদিন হত্যা করা হয়। এমন বর্বরতম ইতিহাস বিশ্বের আর কোথাও আছে কিনা জানা নেই। তাই 15ই আগস্ট দিনটি আমাদের জন্য গভীর শোকের এবং গভীর লজ্জারও বটে। আমরা শুধু 15ই আগস্ট নয়, শুধু আগস্ট মাসেই নয়, সারা বছর প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্তে এই ব্যক্তিটিকে, আমাদের জাতির জনককে বিনম্র শ্রদ্ধা এবং সম্মানের সাথে স্মরণ করব। তার জীবনের আদর্শকে অনুসরণ করার চেষ্টা করব এবং তার আজীবন স্বপ্ন, এই বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে কাজ করব। এটাই হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমাদের শ্রদ্ধা এবং যথার্থ সম্মান দেখানোর একটি প্রয়াস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা প্যারাগ্রাফ রাইটিং নিয়ে কথা বলবো। প্যারাগ্রাফ রাইটিংয়ের নিয়ম এবং প্যারাগ্রাফ লেখার সময় কি কি বিষয় লক্ষ্য রাখতে হয় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। একটি প্যারাগ্রাফ লেখার পূর্বে কয়েকটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথম বিষয়টি হলো তার ডেফিনেশন। কোনো কোনো প্যারাগ্রাফে ডেফিনেশন নাও থাকতে পারে, কিন্তু বিষয়টি সম্পর্কে কিছু কথা থাকবে যেটা ওই টপিককে প্রতিষ্ঠিত করবে, এস্টাবলিশ করবে। আমরা সেই অংশটাকে বলি টপিক সেন্টেন্স। তাহলে একটি প্যারাগ্রাফের প্রথম যে অংশটি, যেটাকে আমরা টপিক সেন্টেন্স বলছি, সেই অংশটি মূলত একটি বাক্যে লিখিত হয় এবং সেই বাক্যটি দিয়ে পুরো প্যারাগ্রাফের ভাবার্থ প্রকাশ পায়। তারপর আসছে কাইন্ডস, প্রকারভেদ। প্যারাগ্রাফ লেখার পূর্বে আমাদেরকে ভাবতে হবে এই টপিকটি কোন ধরনের, এটা কোন ধরনের প্যারাগ্রাফ। আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি কয়েক ধরনের প্যারাগ্রাফ নিয়ে। যেমন প্যারাগ্রাফ হতে পারে ডেফিনেশন প্যারাগ্রাফ, ন্যারেটিভ প্যারাগ্রাফ, পারসুয়েসিভ প্যারাগ্রাফ, ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ, লিস্টিং প্যারাগ্রাফ। এভাবে আমরা বেশ কয়েক ধরনের প্যারাগ্রাফ পেয়েছি, যেখানে প্যারাগ্রাফের ধরন অনুযায়ী লেখাটা কিছু পরিবর্তন আসতে পারে। আমরা প্যারাগ্রাফ লেখার সময় অবশ্যই শুধু মুখস্থ বিদ্যার উপর নির্ভর করব না, শুধু পরীক্ষায় কমন এসেছে কি আসেনি সেই বিষয়গুলোই ভাবব না, বরঞ্চ যে কোনো বিষয় নিয়ে যদি প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয়
তাহলে আমরা কিভাবে লিখব সেই বিষয়গুলো জানব। সে কারণেই আজকের এই আলোচনা। নাম্বার 3, পার্টস। একটা প্যারাগ্রাফের কয়েকটি অংশ থাকে, সাধারণত 3টি অংশ থাকে। প্রথম অংশটি হলো টপিক সেন্টেন্স, দ্বিতীয় অংশটি হলো মেইন বডি, তৃতীয় অংশটি হলো কনক্লুশন আর কনক্লুডিং পার্ট। প্রথম অংশ টপিক সেন্টেন্স, যেখানে একটি প্যারাগ্রাফের সংজ্ঞা অথবা তার পরিচিতি সম্পর্কে বলা হবে। এই টপিক সেন্টেন্স মূলত প্যারাগ্রাফের বাকি বাক্যগুলিকে টপিক সেন্টেন্স বা প্রথম বাক্যটির সাথে এক সূত্রে গেঁথে দিবে। দ্বিতীয় অংশ মেইন বডি, যেখানে একটি প্যারাগ্রাফের টপিকের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে। তৃতীয় অংশ কনক্লুশন, যেখানে কোনো একটি বিষয়ে সিদ্ধান্ত কিংবা কোনো একটি উপদেশমূলক কথা থাকতে পারে, কোনো একটি সিদ্ধান্তে উপনীত হওয়ার মাধ্যমে প্যারাগ্রাফটি শেষ হতে পারে, কিংবা কোনো প্যারাগ্রাফ যেটা কোনো সমস্যা নিয়ে থাকবে সেটার একটা সমাধান যুক্তিসঙ্গতভাবে উপস্থাপন করা হবে। নাম্বার 4, ইউজ অফ ট্রানজিশন ওয়ার্ডস। আমরা প্যারাগ্রাফের মধ্যে অবশ্যই ট্রানজিশন ওয়ার্ডসের ব্যবহার করব। ট্রানজিশন ওয়ার্ডস কি? কিছু শব্দগুচ্ছ, যে শব্দগুচ্ছ বিশেষ একটি অর্থ প্রকাশ করবে, একটি বাক্য থেকে অন্য একটি বাক্যে চলে যেতে এই ট্রানজিশন ওয়ার্ডস ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, ইন অ্যাডিশন টু, however, moreover, to conclude, above all, etc. এখন আমরা দেখব একটি প্যারাগ্রাফ, যেখানে একটি মডেল প্যারাগ্রাফ কোশ্চেন আকারে দেওয়া আছে। আমরা এই কোশ্চেনগুলি দেখে, প্রশ্নগুলি দেখে কিভাবে একটি প্যারাগ্রাফ লিখতে পারি সেই বিষয় নিয়ে কথা বলছি। রাইট এ প্যারাগ্রাফ অন ইন্টারনেট on the basis of the answers to the following questions in about 200 words. এখানে ডিটেকশন দেওয়া আছে। ইন্টারনেট এই টপিকটির উপর ভিত্তি করে 200 শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। নিচে যে প্রশ্নগুলি দেওয়া আছে A, B, C, D, E, এই 5টি প্রশ্নকে অনুসরণ করে এই 5টি প্রশ্নের উপর ভিত্তি করে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। তাহলে আমরা আসি। প্রথম প্রশ্নটি কি? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ইন্টারনেট? ইন্টারনেট বলতে তুমি কি বুঝো? এই প্রশ্নটির উত্তর সত্যিকারভাবে ইন্টারনেট শব্দটিকে এক্সপ্লেইন করে। ইন্টারনেট বলতে কি বুঝায়, তার মানে হলো ইন্টারনেটের যে সংজ্ঞা, ডেফিনেশন, সেইটাই হলো প্রথম প্রশ্নটির উত্তর। তাহলে এই প্রশ্নের যে উত্তরটি হবে সেটাকে আমরা বলবো টপিক সেন্টেন্স। কোনো কোনো প্যারাগ্রাফে এই ধরনের ডেফিনেশন নাও আসতে পারে। সেক্ষেত্রে আমরা যদি ডেসক্রিপশন দিই, যেমন কোনো ব্যক্তি সম্পর্কে, কোনো স্থানের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা তার পরিচয় সম্পর্কে যা বলবো সেটাই হবে টপিক সেন্টেন্স। তাহলে নাম্বার এ, কোশ্চেন নাম্বার এ এর
উত্তর হিসেবে যে বাক্যটি আসবে সেটি হলো টপিক সেন্টেন্স। তারপর আসো বি, হাউ ডাজ ইট ওয়ার্কস। এটা কিভাবে কাজ করে, ইন্টারনেট কিভাবে কাজ করে। দ্যাট মিন্স ইট আস্ক দ্য প্রসিজার্স অফ দ্য ওয়ার্কস অফ ইন্টারনেট। ইন্টারনেট কোন পদ্ধতিতে কাজ করে, এটা বিদ্যুতের সাহায্য নিয়ে কাজ করে কিনা, বিদ্যুতের সাহায্য ছাড়া কাজ করে কিনা, এটা শুধু মোবাইলে বা শুধু কম্পিউটার বা শুধু ল্যাপটপে কাজ করে কিনা, তো কোথায় কাজ করে, কিভাবে কাজ করে, আমরা এই ইন্টারনেটের মাধ্যমে কি কি সেবা পেতে পারি, এর কর্মপদ্ধতি, কর্মের বিস্তৃতি, এই বিষয়গুলো সম্পর্কে লেখা হবে। তার মানে হলো প্রথম বাক্যটি, প্রথম যে প্রশ্নের উত্তর সেটা যদি হয় টপিক সেন্টেন্স, তাহলে দ্বিতীয় প্রশ্নটির উত্তর হবে সাপোর্টিং আইডিয়াস অফ টপিক সেন্টেন্স। তার মানে দ্বিতীয় প্রশ্নটির উত্তর হবে প্রথম প্রশ্নের উত্তরটাকে সাপোর্ট করে এবং খুব বেশি রিলেটেড হবে, ইন্টার রিলেটেড হবে। এই 5টি প্রশ্নের উত্তরই কিন্তু একটা চেইনের মতো একটার পর একটা আসবে, উইথ মেইনটেইনিং কোহেরেন্স, সামঞ্জস্য বজায় রেখে এবং সম্পর্ক বজায় রেখে একটার পর একটা প্রশ্নের উত্তর আসবে। কখনোই প্রশ্ন উত্তরগুলি বিচ্ছিন্ন আকারে আসবে না, একটার সাথে আরেকটি সম্পর্কবিহীনভাবে আসবে না। এবং আরেকটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে, আমরা কোনোভাবেই এলোমেলোভাবে এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবো না। আমরা যদি এ দিই আগে, তারপরে যদি আমরা নাম্বার ডি বা পরে সি, পরে ই, পরে বি এভাবে আনসার করতে চাই, তাহলে প্যারাগ্রাফের ক্ষেত্রে করা যাবে না। বরঞ্চ সিরিয়ালি এ এর পর বি, বি এর পর সি, সি এর পরে ডি, ডি এর পরে ই, এইভাবে একটার পর একটা সিরিয়াল মেনটেন করে প্রশ্নগুলির উত্তর দিতে হবে। এবার আমরা আসি নাম্বার সিতে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইন্টারনেট। ইন্টারনেটের গুরুত্ব কি, বা ইন্টারনেট কিভাবে গুরুত্বপূর্ণ বা কতটা গুরুত্বপূর্ণ, ইন্টারনেটের ব্যবহারটা আমাদের জীবনে কতটা বা কতটা প্রভাব রাখছে, এই বিষয় নিয়ে নাম্বার সি এ লিখতে হবে। দিস পার্ট কনস্টিটিউট দ্য মেইন বডি অফ দ্য প্যারাগ্রাফ। এখানে আমরা ইন্টারনেটের সুবিধাগুলি বিশেষ করে লিখব, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের কর্মজীবনে ইন্টারনেটের বিস্তার এবং এর প্রয়োজনীয়তা এবং এর গুরুত্ব সম্পর্কে আমরা নাম্বার সি কোশ্চেনের আনসারে লিখব। নাম্বার ডি, হ্যাজ ইট ওয়াইডলি স্প্রেড অল ওভার বাংলাদেশ। বাংলাদেশে এটি বিস্তৃতি পেয়েছে কিনা বা বিশদভাবে সব জায়গায় ছড়িয়ে পড়েছে কিনা, আমরা সবাই ইন্টারনেট সর্বস্তরের লোকজন ব্যবহার করতে পারছি কিনা। এটা ইন্টারনেটের গুরুত্বের পরে বিষয়টি আসে। ইন্টারনেট যেহেতু এতটা গুরুত্বপূর্ণ, বর্তমান এই প্রযুক্তির যুগে ইন্টারনেট ছাড়া চলা প্রায় অসম্ভব, সেখানে আমরা সবাই ইন্টারনেট সুবিধা পাচ্ছে কিনা, প্রান্তিক লোকজন কতটা সুবিধা পাচ্ছে, কতটা সুবিধা দেয়া হচ্ছে কিংবা তারা পাচ্ছে, বা কি কি সমস্যা আছে এই ইন্টারনেট সুবিধা পাওয়ার ক্ষেত্রে, সেই বিষয়গুলো নাম্বার ডি এর কোশ্চেনের আনসারে আসবে। তারপর একেবারে ফাইনাল যে কোশ্চেনটা আছে, লাস্ট কোশ্চেন, হোয়াই আর পিপল অল ওভার বাংলাদেশ ডিপ্রাইভড অফ দ্য বেনিফিট অফ ইন্টারনেট। এটা ঠিক আগের যে প্রশ্নটা আছে সেটার ধারাবাহিকতা এসেছে। কেন বাংলাদেশের, সমগ্র বাংলাদেশের লোকজন ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত। আমরা জানি বাংলাদেশের সকল লোকই শিক্ষিত নয় বা সকলের আর্থিক অবস্থাই খুব ভালো নয়, যেহেতু ইন্টারনেট একটা নির্দিষ্ট পরিমাণ
সেবা ক্রয় করে নিতে হয়, তার জন্য অর্থ ব্যয় করতে হয় এবং সেটাকে সঠিকভাবে ব্যবহার করা, সেটাকে অপারেট করার একটা ব্যাপার থাকে, সঠিকভাবে পরিচালনার ব্যাপার থাকে। সেই বিষয়টি সবাই সমানভাবে দিতে পারে না, আর্থিক অসুবিধার কারণে কিংবা প্রযুক্তির দুষ্প্রাপ্যতার কারণে বাংলাদেশের সব লোকজন ইন্টারনেট সুবিধা গ্রহণ করতে পারছে না বা অনেকেই ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাহলে এই বিষয়টি আমরা যখন লিখব সেটা আমাদের নাম্বার এর এই প্রশ্নটির উত্তর হিসেবে আসবে এবং এটি অবশ্যই পুরো প্যারাগ্রাফের বা এই টপিকের উপর আমাদের লেখার একটা এন্ডিং পয়েন্ট বা ক্লোজার হবে, যেখানে আমরা ইন্টারনেট কি সেটা জানব, ইন্টারনেট কিভাবে কাজ করে সেটা জানব, ইন্টারনেটের গুরুত্ব কি কি সেটা জানব, ইন্টারনেট বাংলাদেশের সবখানে পৌঁছেছে কিনা সেটা জানব এবং কেন কিছু লোক ইন্টারনেটের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এ ব্যাপারে আমাদের বক্তব্য, আমাদের মতামত, আমাদের অভিমত এবং আমাদের আকাঙ্ক্ষাও ব্যক্ত করা হবে। এভাবে আমরা যদি প্রতিটি ধাপ অনুসরণ করে প্রশ্নগুলির উত্তর দিতে থাকি এবং একটি প্রশ্নের উত্তরের সাথে একটি বাক্যের সাথে পরের বাক্যটি সামঞ্জস্য বজায় রাখি, বিশেষ করে আমরা ট্রানজিশন ওয়ার্ডস ব্যবহার করতে পারি যেটা পূর্বে বলেছি, তাহলে অবশ্যই সুন্দর একটি প্যারাগ্রাফ লেখা হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আবারও আরেকটি ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। তোমরা সেই পর্যন্ত প্যারাগ্রাফের উপর কিছু কাজ করতে পারো। বিগত সালে বিশেষ করে 2016, 17, 18, 19 এই 4 বছর বিভিন্ন শিক্ষা বোর্ডে যে প্যারাগ্রাফগুলি এসেছে সেগুলি বাসায় ভালো করে দেখতে পারো এবং আমার আজকের ক্লাস অনুসরণ করে তোমরা চেষ্টা করতে পারো। এভাবে প্যারাগ্রাফ লেখার প্র্যাকটিস করো। আশা করি তোমাদের খুব একটা সমস্যা হবে না, তোমাদের সমস্যা অবশ্যই দূর হয়ে যাবে। পরবর্তী ক্লাসের অন্য কোনো একটি টপিক নিয়ে কথা বলার তোমাদের সাথে আলোচনায় আশাবাদ ব্যক্ত করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।